স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তারেক রহমান রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলেন, যোগ দেবেন শহরের জনসভায়। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত হবে বললেন শফিকুর। ঘণ্টায় মজুরি কমপক্ষে ১০০ টাকা নির্ধারণ সহ ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে এনসিপি। এবার বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন। আজ সন্ধ্যা ৬টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় পৌঁছে আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় আবু সাইদের বাবা মকবুল হোসেন, বড় ভাই রমজান আলী এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। ২০২৪ সালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ শহীদ হওয়ার পর জুলাই গণঅভ্যুত্থান ভিন্ন মাত্রা পায়। কবর জিয়ারত শেষে তারেক রহমান রংপুর শহরের ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে পীরগঞ্জ ছেড়ে যান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রংপুর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভা করবেন। এরই মধ্যে সমাবেশ স্থলে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। বিএনপি চেয়ারম্যানের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন তারা। দুপুরের পর থেকে স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। তারেক রহমানের নির্বাচনী জনসভা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। তারেক রহমানের আজকে যে রংপুর বিভাগের যে সমাবেশ সফল যাতে হয় সেজন্য আমরা এসেছি। রংপুরে ধানের শীষ এবং জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য যত কিছু প্রচেষ্টা আছে উনি করবেন। ভবিষ্যতের ভরসা আশা ধানের শীষ উন্নয়নের জোয়ার নিয়ে আসবে, এইটাই আমাদের কামনা। পরিবর্তনের একটা ছোঁয়া এসেছে, রংপুরে তারেক রহমান আসতেছে। আমরা যারা তরুণ ভোটার আছি, আমার তাদের কাছে প্রত্যাশা যে রংপুরের উন্নয়ন উনি কিভাবে করবে সেই বিষয়গুলো আমাদেরকে বলবে। দর্শক, রংপুর নগরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির নির্বাচনী জনসভার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী রুবায়েত হাসান। রুবায়েত, তারেক রহমানের জনসভাস্থলে এই মুহূর্তের সবশেষ অবস্থা আমাদের জানান। বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার অধিকার, সেই বক্তব্যে সেটি সুস্পষ্ট হয়েছে। দর্শকদের একটু জানাতে চাই আসলে যে তারেক রহমান গতকাল থেকে উত্তরবঙ্গের নির্বাচনী জনসভা যেগুলো শুরু করেছে, তার মধ্যে রংপুরের জনসভাটি সকল ধরনের পরিসীমা পেরিয়ে গেছে। লাখ লাখ মানুষের সমাগম ঘটেছে রংপুরের এই জনসভায়। ছুটির দিনের জনসভা। গতকাল তিনি রাজশাহী, বগুড়া, নওগাঁ, নাটোরে যে জনসভাগুলো করেছেন সেটিকে সেই মাঠের পরিসর আর রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানের যে পরিসর তা ছাপিয়ে লাখ লাখ মানুষ অপেক্ষা করছে। 4:30টার এই জনসমাবেশে যোগ দেওয়ার কথা ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। প্রত্যেকটি কোণা একদম পরিপূর্ণ মাঠ ছাড়িয়ে রংপুর শহরের প্রত্যেকটি অলিতে গলিতে এই মুহূর্তে ধানের শীষ, ব্যানার, ফেস্টুন সহ মিছিল আসছে উত্তরের বেশ কয়েকটি জনপদ থেকে। এবং মঞ্চে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টা ২ থেকে বক্তব্য দিচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব রয়েছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, যারা রংপুরের আশপাশের অন্তত 13টি জেলার প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীরা রয়েছেন। তারা বক্তব্য দিচ্ছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখবার জন্য। তবে তারেক রহমান পীরগঞ্জে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর রওনা হবার কথা রয়েছেন। তবে তার এই সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল বিকেল 4:30 নাগাদ, কিন্তু 6:45 বাজতে চললেও তিনি আসলে এই জনসমাবেশে এখন পর্যন্ত এসে পৌঁছননি। কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে পৌঁছবেন। তবে বাঁধ ভাঙ্গা মানুষের উচ্ছ্বাস রয়েছে। 2004 সালে সবশেষ
বিএনপির শীর্ষ নেতৃত্ব উত্তরের এই জনপদে জনসভা করেছিলেন। তবে তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। 12 তারিখের নির্বাচন ঘিরে এই জনসভাটিতে তিনি বার্তা দিতে চান উন্নয়নের পথে কিভাবে তিনি বিগত সময় যেমন দেশের মানুষকে সেবা করেছেন, গতকালের 2-3টি নির্বাচনী সভায় তিনি ভেদাভেদ ভুলে মানুষকে ভোট কেন্দ্রে গিয়ে গণতন্ত্র রক্ষায় ভোট দানের আহ্বান জানিয়েছিলেন। বলা যায় যে এই যে লাখ লাখ মানুষ তারা নির্বাচনে বিএনপির বার্তা শুনতে চাইছেন তারেক রহমানের কাছ থেকে, যিনি 2025 সালের 25 ডিসেম্বর 17 বছরের নির্বাসন ভেঙে এই দেশের মাটিতে ফিরেছেন। তারপর থেকেই তিনি লাগাতার ভাবে বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এখন পর্যন্ত এই নির্বাচনী জনসভার যে মানুষ এবং যেই জনপদের মানুষরা রয়েছেন তারা অপেক্ষা করছেন আসলে তারেক রহমানের বার্তা শুনবার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। তারেক রহমান হয়তো কিছু সময়ের মধ্যে এই জনসভায় যোগ দিবেন, এটা বলাই যায়। বাড়তি তথ্য হয়তো পরের ঘন্টায় জানাতে পারবো। তিনি সেই সুদূর লন্ডন থেকে। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে তারেক রহমানের জনসভার খবর জানাচ্ছিলেন সহকর্মী রুবায়েত হাসান। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সারা দেশে তার দলের গণজোয়ার শুরু হয়েছে। 12 ফেব্রুয়ারিতে সেটি প্রতিফলিত হবে। আজ লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, তাদের বিদেশি বন্ধু থাকবে কিন্তু কারো প্রভুত্ব বা আধিপত্য মানা হবে না। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও ঘরে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান শফিকুর রহমান। বলেন, জামায়াতে ইসলামী সব ধর্মবর্ণের মানুষের অধিকার নিশ্চিত করবে। যারা চুরি করে বিদেশে টাকা পাচার করেছে সে টাকা ফিরিয়ে আনা হবে। ইসলামী আন্দোলনকে বসার ব্যবস্থা করে। দর্শক, জামায়াতের আমির শফিকুর রহমান এই মুহূর্তে কুমিল্লার লাকসামে জনসভায় যোগ দিয়েছেন আমরা এবং বক্তব্য রাখছেন সেখানে। আমরা সরাসরি চলে যাচ্ছি। এরপরে হাজার হাজার বক্তব্য করা হয়েছে, হাজারো মাকে বেইজ্জত করা হয়েছে। আপনাদের পাশের জেলা নোয়াখালী সুবর্ণচর একটা প্রতীকে ভোট দেওয়ার কারণে পশুরা আমাদের এই মাকে সম্ভবত কথা শুরু হয়েছিল, তার সন্তান সন্তানের সামনেই করেছিল। ফেসিবাদের সময় বহু চেষ্টা করেছে আসতে পারবে, ফেসিবাদের দিন উঠানোর সাথে সাথে সেখানে উড়াল দিয়ে দিয়েছিলাম। এই মাকে বলেছে, মা আপনার সাথে যে আচরণ করেছে ওটা আপনার মানুষের হৃদয় কলিজা তারা ভেঙে দিয়েছে। আজকে নোয়াখালীতে যখন গিয়েছি তারা দাবি তুলেছে, আহ্বান জানিয়েছেন সুবর্ণচরের একটা পৌরসভা হবে। আমি বলেছি আর কিছু না হলেও ওই নির্যাতিত নিপীড়িত মায়ের সম্মানে পৌরসভা করবো ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আপনারা কি চান বাংলাদেশে আবার ফেসিবাদের আমলে চলে যান? তাহলে 5 তারিখের পর পরিবর্তন হওয়ার পরে যারা জুলাই পান না, যারা সংস্কার করে না, যারা চরিত্র পাল্টায়নি, তাদেরকে দিয়ে কি নতুন বাংলাদেশ করা সম্ভব? 13 তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য 18 কোটি মানুষকে বসে আছে, যারা এখনই ফেসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে, তাদেরকে দিয়ে কি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে? যাবে না। আপনারা মনে হয় একটু ভয় পাচ্ছেন, তা আওয়াজ এত ক্ষীণ কেন? ওদেরকে দিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন? ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরকে বেঁচে যেতে হবে। কুমিল্লার লাকসামে বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 36 দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করা হয়। এতে জুলাই সনদ বাস্তবায়নে স্বাধীন কমিশন গঠন, 16 বছর বয়সে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, বাড়ি ভাড়ার সুনির্দিষ্ট কাঠামো, ঘণ্টায় মজুরি কমপক্ষে 100 টাকা নির্ধারণ, মূল্যস্ফীতি শতকরা 4 ভাগে নামিয়ে আনা এবং নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার রয়েছে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিমুক্ত সমাজ, নাগরিক অধিকার নিশ্চিতকরণ সহ ১২ দফা ইশতেহার নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন ঢাকা ১২ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার। বিকেলে রাজধানী পান্থকুঞ্জে সংক্ষিপ্ত সমাবেশ করেন তিনি। এ সময় তাসলিমা আখতার বলেন, মাথাল মার্কায় ভোট দিলে জনগণের কাছে মর্যাদার বাংলাদেশ তৈরিতে দায়বদ্ধ থাকবেন তিনি। উন্নত বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করতে হবে। পরে মিছিল নিয়ে মগবাজার ও মধুবাগ পর্যন্ত গণসংযোগ করেন তাসলিমা আখতার। জনগণের মৌলিক অধিকারের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ এবং আমাদের যে তথ্য প্রাপ্তির অধিকার, সেই অধিকারের বাংলাদেশ আমাদের সামনে, আমাদের যে লড়াই সংগ্রাম তার ইতিহাসকে ধরে রাখার বাংলাদেশ, আমাদের তরুণদেরকে, আমাদের আগামী প্রজন্মকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা মাথাল মার্কার সাথে থাকবেন, আমাদের সবার পাশে থাকবেন, মাথাল মার্কাকে জয়যুক্ত করবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ঢাকায় মাঘের শীতের কোনো আমেজ না থাকলেও বাজারে ভরপুর মিলছে মৌসুমি সবজি। দাম নিয়েও ক্রেতার অভিযোগ নেই বললেই চলে। স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। এছাড়া ক্রেতাকে চাল ও চিনি কিনতে হচ্ছে আগের চড়া দামে। রাজধানীর বাজারে এখনও সবজিতে স্বস্তি মিলছে। ক্রেতা বিক্রেতারা বলছেন, সরবরাহে ঘাটতি না থাকায় ফুলকপি, বাঁধাকপি, শিম, আলু, টমেটো সহ প্রায় সব ধরনের সবজি মিলছে 30 থেকে 60 টাকার মধ্যে। শীতের শেষ সিজন না, সব সবজির আমদানি বেশি, এখন দাম কম। লাউ 30 টাকা, 40 টাকা, কপি 30, 25। আলু 25 টাকা, সিম 20 টাকা কেজি, খাটা সিম। আমরা কোনো সবজি খাইতে চাই না। এই গাজর 50 টাকা, মটর 100 টাকা বিক্রি করি। মোটামুটি দাম কম আছে, সবজি সব সবজি আছে। ফুলকপি 30 টাকায় বড়টা পাওয়া যায়, বাঁধাকপি 30 টাকায় পাওয়া যায়, হ্যাঁ, বেগুন 30 টাকা। আগে যেরকম 100 বা 70, 80 এরকম না, এখন বিষয় হলো 40, 50 বা ভালো সবজি হলে 60 টাকা, ইয়ার বেশি নাই বাজারে। মোটামুটি এখন সবাই কিনা খাওয়ার মতো যোগ্যতা আছে। চাল, ডাল, চিনি ও তেল সহ অন্যান্য পণ্য আগের দামে স্থিতিশীল রয়েছে। ছোলা, মসুর ডাল, খেসের ডাল, আমাদের বেসন ভাঙ্গানো অ্যাঙ্গার ডাল, এগুলো মোটামুটি আছে, তবে আগের মতো অত বেশি বাড়ে না। হয়তো সামান্য দেখা গেছে কেজিতে 8-9 টাকা করে বাড়ছে। এটা রমজানে তো একটু চাহিদা বেশি, ওই হিসাবে একটু দাম একটু বেশি, মানে অস্বাভাবিক কিছু এখন পর্যন্ত বাড়ে না। পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও কিছুটা বেড়েছে আদা রসুনের। পেঁয়াজের দাম মানে সেম আছে, শুধু রসুনটা 10 টাকা বাড়ছে। আগের সপ্তাহ আসলে 180 টাকা, সপ্তাহে হচ্ছে 200 টাকা, 190 টাকা বেচতে আছে আর কি, 10 টাকা বাড়ছে। আর দেশি রসুন আগের দামে আছে। আদারটা মানে 180 বেচছিলাম, এখন বেচতে আছি 200 আর 180। না, আদারটাও 10 টাকা বাড়তি আর কি। মাছের সরবরাহ ভালো থাকায় দাম কম বলছেন বিক্রেতারা, সন্তুষ্ট ক্রেতাও। শুক্রবারে মাছের বাজার আপনার একটু সকালে একটু বেশি থাকে, বিকাল হয়তো একটু কম থাকে আর কি। তারপরে মোটামুটি রেট ভালোই আছে এখন, আগের তুলনায় একটু কমই আছে মাছের বাজার। রেগুলারে বাজার করে থাকি আসলে, কারণ বাজারে আর কি মানে সব সময় সব রকমের রেটে মাছ থাকে না। বিশেষ করে এখন আমরা আর কি একটু সস্তা পাইতেছি মাছগুলো আর কি। চিং মাছ ছোট আছে, বড় আছে, মানে দাম আগের মতনই আছে, সেই একটা বাড়ে না। কারওয়ান বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 ও গরু 750 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক তীব্র শীতের কারণে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে 1 সপ্তাহ হামলা না করতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানান, এই বিষয়ে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করার পর তিনি সম্মতি দেন। এ সময় পুতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এই উদ্যোগের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ধরনের পদক্ষেপ যুদ্ধ অবসানে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। খেলার খবর, নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের সুপার 6-এর ম্যাচে স্কটল্যান্ডকে 90 রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে 5 উইকেটে 191 রান তোলে নিগার বাহিনী। জবাবে 9 উইকেটে 101 রানে থামে স্কটিশ ইনিংস। পেসার মারুফা 4 ওভারে 25 রানের খরচায় নেন 3 উইকেট। বাংলাদেশের ইনিংসে অধিনায়ক নিগার সুলতানা 35 বলে 56 রানে অপরাজিত থাকেন। গ্রুপ পর্বে 4 জয় ও সুপার 6-এ 2 জয় মিলিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে এ নিয়ে টানা 6 ম্যাচ জিতলেন বাংলাদেশের মেয়েরা। তবে এরই মধ্যে মূল পর্বের খেলা নিশ্চিত হয়েছে লাল সবুজের। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
তারেক রহমান রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলেন, যোগ দেবেন শহরের জনসভায়। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত হবে বললেন শফিকুর। ঘণ্টায় মজুরি কমপক্ষে 100 টাকা নির্ধারণ সহ 36 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে এনসিপি। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।